পরমাণু মডেলে ফার্স্টে তোমাদের কাছে আমার প্রশ্নগুলো হলো, বলতো আলফা কণা পরীক্ষা কত সালে করা হয়েছিল? আলফা কণা পরীক্ষা 1911 সালে। হ্যাঁ, 1911 সালে কি করা হয়েছিল? আলফা কণা পরীক্ষাটা করা হয়েছিল। এই সময় যে স্বর্ণের পাত ইউজ করা হয়েছিল, সেটার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার বা কত মিটার? 6 × 10⁻⁷ কত মিটার? 10⁻⁻7 মিটার, তাই না? স্বর্ণের পুরুত্ব। তাহলে আচ্ছা, এবার আসি আমরা এটা এই যে পরমাণু মডেলে আলফা কণা পরীক্ষায় যে মৌল থেকে ইলেকট্রন আলফা কণা নিক্ষেপ করছিল, সে মৌলের নাম কি ছিল? পোলোনিয়াম। সে মৌলের নাম ছিল পোলোনিয়াম। আচ্ছা, এই তো এটা তো তোমরা অলরেডি ভালো করে জানো দেখতেছি। আচ্ছা, এবার দেখি, বলো বোর কক্ষের ব্যাসার্ধ কত? এগুলা তোমাদের তাহলে তো দ্রুত শেষ হবে দেখতেছি। বোর কক্ষের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম। আর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করি? R2 R3 এগুলা আমরা বলছিলাম R1 × n²। R1 কি? n², তাই না? R1 কি? n²। এভাবে হলো আমরা কি বের করি? তাহলে n² মানে এখানে 2², এখানে n² মানে 3²। তাহলে 4R1 9R1। আচ্ছা, এখন আসি আমরা ভূমি স্তরের শক্তি। হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি কত? হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি কত? 13.6 না, 13.6 কি মাইনাস না প্লাস এটা বলতে হবে। এখানে যদি তুমি শুধু 13.6 বলো হবে না, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এই যে -13.6, খেয়াল রাখো, এটা হলো প্রথম কক্ষপথের শক্তি। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের শক্তি কি হবে? প্রথম কক্ষপথের শক্তি যদি হয় -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের শক্তি কি হবে? E1/n²। E1/n², যে কোনো n² মানে কি 2², তাহলে -13.6 / 4। এটা কয়েকদিন আগে পড়াইছি, যারা গুণগত রসায়ন পড়ছো তারা এটা পারার কথা। দেখি তৃতীয় কক্ষপথের শক্তি কত বলতো? দ্বিতীয় কক্ষপথের শক্তি আর তৃতীয় কক্ষপথের শক্তি বের করে বলো। অলরেডি একজন বলে ফেলছে, নৌসিন -3.4 ইলেকট্রন ভোল্ট, আর এটা হলো -1.51 ইলেকট্রন ভোল্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা পরমাণুর স্থায়ী কণাগুলোর নাম জানি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই নিউট্রনকে ভাঙলে কি পাওয়া যায়? সেটা খেয়াল করো, P+ ইলেকট্রন। এখন নিউট্রনকে ভাঙলে কি পাচ্ছি আর প্রোটনকে ভাঙলে কি পাচ্ছি এটা একটু দেখো। আমি স্থায়ী কণার বর্ণনা গুণগত রসায়নে দিছি, যার দেখতে ইচ্ছা হচ্ছে একটু দেখে নিও গুণগত রসায়ন থেকে। নিউট্রন এবং ইলেকট্রন, এখানে একটু খেয়াল করো, এই যে E+ আর একটা হলো E-। এই যে মাইনাস আর প্লাসের ব্যাপারটা কি? নিউট্রনকে ভাঙলে ইলেকট্রনই পাচ্ছি, E- মানে ইলেকট্রন, আর প্রোটনকে ভাঙলে E+ মানে মনে রাখবা পজিট্রন। এই যে পজিট্রন যেটা, সেটা হলো ইলেকট্রনের অ্যান্টিকণা। E+ মানে হলো পজিট্রন, এটা হলো ইলেকট্রনের অ্যান্টিকণা। সবকিছুই সেম, শুধু চার্জ হলো কি বিপরীত। এদেরকে কি বলা হয়? পরস্পরের অ্যান্টিকণা বলা হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের অ্যান্টিকণা কোনটা? পজিট্রন। তাহলে নিউট্রনকে ভাঙলে কি কি পাচ্ছি? P+ মানে প্রোটন, বা পি মনে রাখতে পারো। আমি এখানে কেন প্লাস দিছি সেটা হিসাব করো। প্লাস আর মাইনাসে গিয়ে নিউট্রনের চার্জ হয়ে যায় 0, আর এখানে তো 0, এখানে প্লাস, প্রোটনের চার্জ হয় পজিটিভ। এটা বোঝানোর জন্য চিহ্নটা দেওয়া। তাহলে প্রোটন এবং ইলেকট্রন নিয়ে নিউট্রন, আর প্রোটনকে ভাঙলে হলো নিউট্রন প্লাস পজিট্রন পাওয়া যায়। মনে থাকবে। এখন একটা পরমাণুর নিউক্লিয়াসে এই যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, এদের মধ্যে কিন্তু একটু আগে কিন্তু অ্যামিও এককে এদের ভর দেখছি।
এখন এদের নিশ্চল শক্তিটা একটু দেখব। প্রোটনের নিশ্চল শক্তি কত এবং নিউট্রনের নিশ্চল শক্তি কত। প্রোটনের নিশ্চল শক্তি কত, 938.28 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং নিউট্রনের নিশ্চল শক্তি হলো আরেকটু বেশি হবে, যেহেতু ভর একটু বেশি, তো এটার শক্তি হলো 938.57 মেগা ইলেকট্রন ভোল্ট। এই নিউট্রনের অর্ধায়ু, নিউট্রনের অর্ধায়ু কত? নিউট্রনের অর্ধায়ু হলো 10.6 মিনিট। একটু লিখে ফেলো, নিউট্রনের অর্ধায়ু কত? 10.6 মিনিট। এই নিউট্রন বলতে গিয়ে নিউট্রিনো, অনেকে নিউট্রন এবং নিউট্রিনো এই দুইটার মধ্যে প্যাচ লাগাই দেয়। নিউট্রিনোটা হলো আমাদের অস্থায়ী কণা, এটা হলো আধান নিরপেক্ষ এবং কোনো ভর ছাড়াই আধান নিরপেক্ষ এবং ভরহীন কণা, এটা হলো নিউট্রিনো। এই নিউট্রিনোর ভর আবিষ্কার করছেন কে? নিউট্রিনোর ভর আবিষ্কার করেন তাকাকি কাজিতা। তাকাকি কাজিতা এবং আরেকটা হলো আর্থার ম্যাকডোনাল্ড। তো এই যে ভর, এটার ভর কত? এটার ভর হলো 1.78 ইন্টু 10⁻⁻37। ঠিক আছে। আর এই আবিষ্কারের জন্য এরা নোবেল পান কত সালে? নোবেল পান 2015 সালে নোবেল পান। তাহলে নিউট্রন এবং নিউট্রিনো দুইটার ব্যবধান তোমাদের লিখাই দিলাম। এখন আসি আমরা নিউক্লিয় বল, যেটা সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, এগুলো পড়ে আসি না। এর মধ্যে নিউক্লিয় বলের ব্যাপারগুলা কি আসলে? নিউক্লিয় বল আমরা জানি তীব্র, কোনটা? যেটা সবল বল এটা হলো তীব্র, আকর্ষণধর্মী, তীব্র আকর্ষণধর্মী, আধান নিরপেক্ষ, পাল্লা হলো কম, দেখছো নির্দিষ্ট একটা পাল্লার মধ্যে বলগুলা কাজ করে, স্বল্প পাল্লার, সম্পৃক্ত ঘূর্ণি নির্ভর বল। তো এখানে খেয়াল করো, এই নিউক্লিয় বলের মধ্যে আমরা দুই ধরনের বল পড়ে আসছি, একটা হলো সবল নিউক্লিয় বল, একটা হলো দুর্বল নিউক্লিয় বল। এখানে যে বলগুলার বৈশিষ্ট্য দেখতেছে এগুলা বাস্তবে সব সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। তাহলে দুর্বল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কি? দুর্বল নিউক্লিয় বল হলো পরস্পর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, একজন আরেকজনকে অতিক্রম করার চেষ্টা করে। তখন কি হয়, এই যে প্রোটন এবং নিউট্রনের যখন যে বন্ধনটা, এটা হলো একসাথে থাকার বন্ধন, যেটা সেটা হলো সবল নিউক্লিয় বল। এটা যখন বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে, অর্থাৎ দূরে যাওয়ার চেষ্টা করে, সেটা হলো দুর্বল নিউক্লিয় বলের কারণে। এখন যখন এই ঘটনাটা ঘটে তখন নিউক্লিয়াসটা ভেঙে যায়। কোনো পরমাণুর যখন কি হয়, নিউক্লিয়াস ভেঙে যায়, তখন সেটা থেকে বিভিন্ন ধরনের কণা নির্গত হয়, আলফা বিটা গামা। তখন আমরা এই ঘটনাকে বলি তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কোন ধরনের নিউক্লিয় বলের কারণে হচ্ছে? সবল নিউক্লিয় বল নাকি দুর্বল নিউক্লিয় বল? একদম সহজ, তাহলে তেজস্ক্রিয়তার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয়তার মূল কারণটা কি? দুর্বল নিউক্লিয় বল। এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ইউরেনিয়ামের মধ্যে আবিষ্কার করেন বেকেরেল। আর থুরিয়ামের মধ্যে আবিষ্কার করেন, মনে রাখবা কুরি। থুরিয়ামে আবিষ্কার করেন কে? কুরি। কুরির মধ্যে দুই কুরি, এক হলো মাদাম কুরি আর এক হলো পিয়েরি কুরি। মাদাম কুরি এবং পিয়েরে কুরি এই দুইজনে হলো তোমার এই থুরিয়ামের মধ্যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তার তাহলে দুইটা একক পাবো, একটা হলো এসআই একক যেটাকে বলা হয় বেকেরেল, আরেকটা হলো সাধারণ একক, যেটা এসআই একক হিসেবে ব্যবহার করা হয় না, এটা শুধু অন্য একক বলা হয়, বইয়ের মধ্যে লেখা আছে দেখবো অন্য একক। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকেরেল, আরেকটা একক হলো কুরি। তো এগুলো আসলে এক বেকেরেল সমান কত, এক কুরি সমান কত, এগুলো একটু জানতে হবে। তেজস্ক্রিয়তার এক বেকেরেল সমান কত? এক বেকেরেল সমান প্রতি সেকেন্ডে, খেয়াল রাখবা, প্রতি সেকেন্ডে যদি একটা করে নিউক্লিয়াস বিয়োজিত হয় তখন সেটাকে বলা হয় এক বেকেরেল। অর্থাৎ এক বেকেরেল মানে একটা নিউক্লিয়াসের বিয়োজন পার সেকেন্ড। হ্যাঁ। আর কুড়ি কি জিনিস যদি বলা হয় কুড়ি, এক কুড়ি সমান কি? এক কুড়ি মানে হলো প্রতি সেকেন্ডে হলো 3.7 ইন্টু 10⁻10
বিযোজন পার সেকেন্ড। তারপরে যদি যাই 1 মিলিকুরি, আরেকটা হলো 1 মাইক্রোকুরি। 1 মিলিকুরি এবং 1 মাইক্রোকুরি। 1 মিলিকুরি হলো 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 7 বিযোজন পার সেকেন্ড। 1 মাইক্রোকুরি হলো 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বিযোজন পার সেকেন্ড। এখন মিলি কেমনে বের করলাম, মাইক্রো কেমনে বের করলাম, আমার মনে হয় এটা তোমাদের শিখাইতে হবে না, এটা সবাই জানো। যারা জানো না তারা তারপর দেখো মাইক্রো মানে কত, 10 টু দি পাওয়ার 6। তো তুমি চিন্তা করো 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 কে যদি ভাগ করো তাহলে মাইক্রোকুরি চাচ্ছ তুমি বের করতে, তাহলে হিসাব করো তাহলে কত হয় 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইক্রোকুরি। তো মাইক্রোকুরি বের করতে হলে একদম সহজ, তুমি শুধু মাইক্রো মানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ, মিলি মানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ, আর কুড়ি তো কুড়ি বলে দিলাম। এখন আসি, এই যে তেজস্ক্রিয়তা হয়, তেজস্ক্রিয়তার কারণে 3 ধরনের কণা নির্গত হয়, আলফা, বিটা এবং গামা। তো আলফা, বিটা, গামা এই তিনটা কণা কোনটা বেশি, কতটুকু বেশি প্রবেশ করে, এটা বের করার উপায় হলো রাদারফুর্ড এবং উইলার্ডের একটা পরীক্ষা। এই পরীক্ষা হলো তারা করছিলেন সীসাখণ্ডের মধ্যে। সীসাখণ্ডের মধ্যে এই পরীক্ষাটা তারা করেন। তো সীসাখণ্ডের মধ্যে দেখা যায় একটা সীসাখণ্ডের 10 টু দি পাওয়ার 5 মিটার পর্যন্ত, 10 টু দি পাওয়ার -5 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে আলফা কণা। এখান থেকে শুরু করে 10 টু দি পাওয়ার -5 মিটার পর্যন্ত প্রবেশ করলো আলফা কণা। 10 টু দি পাওয়ার -4 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে তোমার বিটা কণা। আর 10 টু দি পাওয়ার -1 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে গামা কণা। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার, গামা কণার। তাহলে খেয়াল রাখবা গামা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, আলফা কণার সবচেয়ে কম। এই আলফা, বিটা, গামা জিনিসগুলো আসলে কি, এক্সাক্ট জিনিসটা কি সেটা আমি একটু দেখাই। একটু খেয়াল করো আলফা জিনিসটা কি। আলফা জিনিসটা আমরা সবাই জানি এরকম একটা জিনিস, তাই না? এটা হলো আলফা কণা। তাহলে বিটা কণা জিনিসটা কি, বিটা কণা জিনিসটা হলো ইলেকট্রন। গামা জিনিসটা কি, গামা হলো কোনো কণা না, এটা হলো আসলে মূলত একটা তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। প্রথমে আসি আমরা আলফা কণা। আলফা কণার মধ্যে ভর দেখা যাচ্ছে কত, 4। ঠিক আছে, 4 AMU হিসাব করি আমরা। তো 1 AMU সমান আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তাহলে যেহেতু এখানে 4 আছে, তাহলে ইন্টু 4 যদি করে দিই তাহলে 4 হলো 64। তো 1.66 আসলে এক্সাক্ট মানটা হলো 1.66। তাহলে 1.66 নিলে 6.66 চলে আসে। 4 হলো 64, আরো 424, 6.664 এরকম কিছু একটা আসে। তো 6.6 নিলাম ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। কেউ আবার ভুলে 10 টু দি পাওয়ার -27 যেটা আছে এটার আবার বাই 4 দিয়ে গুণ করে দিও না, ঠিক আছে? তখন কিন্তু পুরা পাশার দান উল্টে যাবে। তাহলে এবার পরের জিনিস দেখো, এখানে দুইটা চার্জ 2+, আমরা জানি একটা চার্জ মানে হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। যেহেতু এখানে দুইটা চার্জ আছে তাহলে টোটাল আলফা কণার চার্জ কত, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। ঠিক আছে, যেহেতু চার্জ আছে তাহলে আমার প্রশ্ন হলো তড়িৎ ক্ষেত্র দ্বারা কি বিক্ষিপ্ত হবে, হবে। চৌম্বক ক্ষেত্র দ্বারা কি বিক্ষিপ্ত হবে, হবে। কথা কি ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা আলফা কণার, এবার বিটা কণার ওখানে যাই। বিটা কণা হলো ইলেকট্রন। ইলেকট্রন মানে ইলেকট্রনের ভর কত আমরা সবাই জানি, ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। ইলেকট্রন মানে হলো বিটা কণা, তাহলে ইলেকট্রনের চার্জই হলো বিটা কণার চার্জ। বিটা কণার চার্জ কত, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যেহেতু চার্জ আছে তাহলে তড়িৎ এবং চুম্বক দ্বারা কি হবে, বিক্ষিপ্ত হবে। বোঝা যাচ্ছে কথাগুলা? বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখতে পারবা যেভাবে বলতেছি। এবার দেখো গামা এক ধরনের তরঙ্গ, তাহলে এটার কোনো তরঙ্গের কোনো ভর নাই, কোনো চার্জ নাই, তড়িৎ এবং চুম্বক দ্বারা কোনো কি হবে না, বিক্ষিপ্ত হবে না। তড়িৎ ক্ষেত্র দ্বারাও বিক্ষিপ্ত হবে না, চুম্বক ক্ষেত্র দ্বারাও বিক্ষিপ্ত হবে না। আচ্ছা,
পরের অংশে আসি আমরা, আলফা বিটা গামা। আলফা বিটা গামার মধ্যে পরের প্রশ্ন, আলফার ভেদন ক্ষমতা সবচেয়ে কম, তাহলে ভেদন ক্ষমতা সবচেয়ে কম হলো কার? ভেদন ক্ষমতা সবচেয়ে কম আলফা এর, সবচেয়ে বেশি হলো গামা এর। ভেদন ক্ষমতার ঠিক উল্টাটা হলো আয়নায়ন ক্ষমতা। তাহলে আয়নায়ন ক্ষমতা, বাতাসের আয়নায়ন ক্ষমতা কার বেশি? আয়নায়ন ক্ষমতা বেশি হলো আলফার, আয়নায়ন ক্ষমতা কম হলো কার? গামার। ঠিক আছে, আয়নায়ন ক্ষমতা বেশি হলো আলফার, কম হলো কার? গামা। মনে থাকবে। এখন আসি আমরা প্রতিপ্রবাহ। প্রতিপ্রবাহ সৃষ্টি করে কে? জিঙ্ক সালফাইড, বেরিয়াম, প্লাটিনোসায়ানাইড, এগুলোর উপর, জিঙ্ক সালফাইড এবং বেরিয়াম, প্লাটিনোসায়ানাইড এগুলোর উপর তোমার আলফা কণা প্রতিপ্রবাহ সৃষ্টি করে। তারপর দেখো ক্যালসিয়াম, টাংস্টাইন, বেরিয়াম, প্লাটিনোসায়ানাইড এগুলোর উপর বিটা কণা প্রতিপ্রবাহ সৃষ্টি করে। আর সব পদার্থেই হলো তোমার প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে কে? গামা। এখন এই আলফা বিটা গামা থেকে তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি যে যখন আলফা কণা নির্গত হয়, দেখো আলফা কণার সমীকরণটা আরো একবার লিখি, এটা হলো আলফা কণা। তার মানে যখনই একটা পরমাণু থেকে একটা আলফা কণা নির্গত হয়, তার মানে সেই পরমাণুর ভর 4 কমে যায়। পারমাণবিক সংখ্যা কত কমে যাওয়ার কথা? পারমাণবিক সংখ্যা কত কমে যাওয়ার কথা? 2 কমে যাওয়ার কথা। এবার আসি আমরা বিটা কণা। বিটা কণাকে কিভাবে প্রকাশ করছিলাম? ই মাইনাস দিয়ে। তো ই মাইনাস মানে ইলেকট্রনের তো ভর নগণ্য, তাহলে 0 দিয়ে দিলাম। আর একটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এখানে দিব -1। তাহলে বিটা কণাকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে খেয়াল করো, তাহলে 0 হলো তার ভর, তাহলে খেয়াল করো ভরের কোনো পরিবর্তন হবে না। এখানে কিন্তু -1, আগেরটাই +2 ছিল, 2 কমে গেছে। এবার বলো তো পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে বিটা কণা নির্গত হলে? পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। ঠিক আছে, গামা কণার কোনো নির্দিষ্ট কোনো চিহ্ন নাই, অর্থাৎ গামার কোনো ভরেরও কোনো পরিবর্তন হবে না, পারমাণবিক সংখ্যারও কোনো পরিবর্তন হবে না। ইভেন গামা কণা কি পরিমাণ বের হচ্ছে এটা আমার তার ভর থেকে হিসাব করে বেরও করতে পারবো না। ঠিক আছে, তো একটা পরীক্ষা থেকে আমরা দেখে আসি যে আলফা বিটা গামা কণার হিসাবটা আমরা করতে পারি কিনা। ঠিক আছে, একটা যদি সমীকরণ দেওয়া হয় এরকম যে 80 হ্যাঁ, তারপর দিলাম এখান থেকে দিলাম যে 72x, তারপর হলো তোমার কত 16। প্রশ্ন হলো এখানে কি নির্গত হয়েছে? এখানে খেয়াল করো, ভর হলো, প্রথমে দেখো ভর হলো 80, এইখানের ভর কত? 72। আগে ভরের দিকে খেয়াল করব। যখন আমরা কি কয়টা আলফা কণা কয়টা বিটা কণা বের হয়েছে এটা যদি হিসাব করতে হয়, আমরা প্রথমে ভরের দিকে খেয়াল করব। 80 থেকে যদি আমাদের 72 চলে যায় তাহলে থাকে 8। এখন চিন্তা করো একটা আলফা কণা বের হওয়া মানে ভর 4 কম। হ্যাঁ ঠিক আছে অনিন্দিতা, 8 কে যদি আমরা দেখো 4 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে? তাহলে কি 2টা, তার মানে 2টা আলফা কণা বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন 2টা আলফা কণা যদি বের হয়, খেয়াল করো তুমি মাথায় সাথে সাথে হিসাব করবা, 2টা আলফা কণা বের হলে ভর 8 কমে। 2টা আলফা কণা বের হলে ভর 8 কমে, হিসাব ঠিক আছে। এখন পারমাণবিক সংখ্যা কত কমার কথা? পারমাণবিক সংখ্যা কত কমার কথা? পারমাণবিক সংখ্যাও একটা আলফার জন্য 2 করে কমে, তাহলে 2টার জন্য 4 কমার কথা। এখন দেখি তো 4 কমছে কিনা। এখানে দেখো 20 আছে, এখানে আছে 16, তার মানে কত কমছে? 4 কমছে। তার মানে বক্সের মধ্যে আনসার কত হবে? 2টি আলফা কণা। হিসাবটা বোঝা গেছে? এবার হিসাবটাতে একটু টুইস্ট চলে আসলো। টুইস্টটা হলো কি দেখো, টুইস্ট হলো এখানে খেয়াল করো, এখানে এবার 16 নাই, এবার আমি 18 দিয়ে দিলাম। বলতো কয়টি আলফা কণা আর কয়টি বিটা কণা নির্গত হচ্ছে? প্রথমে আলফা কণা হিসাব করবা, প্রথমেই সবার আগে আলফা কণা। আলফা কণা হিসাব করার জন্য বিটা আগে প্রথমে ভর হিসাব করে ফেলবা। ঠিক আছে, ভেরি গুড। যারা পুরান যেগুলো আছে এরা খুব দ্রুত আনসার দিয়ে দিছে আমাকে। তো দেখো এখানে প্রথমে দেখো ভর হিসাব করলে আমার 8 ভর, তো দেখো ভর হলো 80 আর 72।
80 থেকে 72 গেলে কত? 8। ভেরি গুড শামসুর। বা 80 থেকে 72 গেলে কত? 8। 8 কে যদি আমি কত দিয়ে ভাগ করি? 4 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে? 2টা। এই 2টা হলো কি? আলফা কণা। তাহলে কয়টি আলফা কণা বের হচ্ছে? 2টি আলফা কণা বের হচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? নাই। 2টা আলফা কণা বের হয়ে গেল। এখন 2টা আলফা কণা বের হওয়ার পরে এখন 2টা আলফা কণার জন্য পারমাণবিক সংখ্যা কত কমার কথা? 4 কমার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কত কমছে? দেখো তো, 2 কমছে। 2 কমছে না। আমরা আসলে এখানে কি করব হিসাব সেটা দেখো। আমরা হিসাব করার সময় এবার আমি একটু এগুলো মুছে দিই। আমরা পারমাণবিক সংখ্যা আমাদের আসার কথা ছিল, যেহেতু 2টা আলফা কণা আমরা 100% শিওর হয়ে গেছি 2টা আলফা কণা বের হইছে। তার মানে আমাদের এখানে 18 হওয়ার কথা না, আমার এখানে হওয়ার কথা ছিল 16। তাহলে আমার এখানে যা হওয়ার কথা তার চেয়ে কত বেশি দেওয়া আছে? 2 বেশি দেওয়া আছে। মানে 2 পারমাণবিক সংখ্যা কত বেড়ে গেছে? 2 বেড়ে গেছে। এই 2 বাড়ছে কেন? 2টা আলফা কণার সাথে সাথে 2টা বিটা কণা বের হয়েছে দেখেই 16 জায়গায় প্রথমে কিন্তু 16 হয়েছে, হওয়ার পরে বিটা কণা বের হওয়ার কারণে আবার এটা 16টা কত হয়ে গেল? 18 হয়ে গেল। কথাটা বুঝতে পারছো? কে কে বুঝো নাই? আমি আরেকটা দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। বলতো এখানে কয়টা আলফা কণা বের হয়েছে আর কয়টা বিটা কণা বের হয়েছে? বলো তো, আলফা কণা কয়টা বলো আগে। প্রথমে আলফা কণা কয়টা দেখি, বলে ফেলো। প্রথমে কয়টা আলফা কণা? ঈশিতা দাস বলছে আলফা কণা 2টা। ভেরি গুড। বিশাল বলছে 0। আচ্ছা, বিশালেরটা ঠিক আছে। উৎস ঠিক আছে। সাদিয়া, ফারজানা, পোষণ, আচ্ছা শামসুরেরটা ঠিক আছে, বিশালেরটা ঠিক আছে, মুদসাদ। আচ্ছা, এখানে দেখো, তার মানে যারা বুঝছো ভেরি গুড। আনসার যারা দিচ্ছ না আমি কি ধরে রাখবো জানি না। দেখো এখানে ভর হলো 2টারই সমান। যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে খেয়াল রাখবো আলফা কণার পরিবর্তন 0। এবার দেখো পারমাণবিক সংখ্যা 20-এর জায়গায় 16 হয়েছে। 20-এর জায়গায় 16 হয়েছে। এটা কখনো হবে? এটা কি কখনো হবে? হবে না। কারণ খেয়াল রাখো, এখানে প্রশ্নের মধ্যে কখনো বিটা কণাও নির্গত হয় নাই। এটা কোনো বিটা কণাও নির্গত হয় নাই, কারণ বিটা কণা নির্গত হইলে 16 হইতো না, 26 হইতো। যদি 26 দিতাম, এবার বলো কয়টা বিটা কণা নির্গত হয়? এবার বলো 6টা। দেখছো? যারা দেখো, যারা 4টা বিটা কণা খেয়াল করছিলা লিখছিলা, তাদের ক্ষেত্রে কি ভুল ছিল? যে বিটা কণায় কিন্তু কমে না। বিটা কণায় কি হবে? পারমাণবিক সংখ্যা কি হবে? বাড়বে। পারমাণবিক সংখ্যা কি হবে? বাড়বে। তাহলে পারমাণবিক সংখ্যা বাড়াটা হলো বিটা কণা। বুঝছো ব্যাপারটা? আশা করি ক্লিয়ার সবার। নিজে কয়েকটা প্র্যাকটিস করবা, দেখবা যে আরো ক্লিয়ার হয়ে গেছে। বইয়ের মধ্যে আছে এগুলা, তোমরা নিজেরা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি আমরা, আচ্ছা, তেজস্ক্রিয়তার সূত্র। এই যে তেজস্ক্রিয়তার সূত্র আছে, তেজস্ক্রিয়তার 2টা সূত্র আছে। একটা হলো সূচকীয় সূত্র আর একটা হলো তোমার সরণ সূত্র। তো তেজস্ক্রিয় ক্ষয়ের 2টা সূত্রের নাম আমরা লিখে ফেলি। তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র কে দিছেন বলতো? সরণ সূত্র কে দিছেন? সরণ সূত্র দিছেন সডি এবং ফাজান। সডি এবং ফাজান হলো সরণ সূত্র দিয়েছেন। আর তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র যেটা, সূচকীয় সূত্র কে দিছেন? সূচকীয় দিয়েছেন রাদারফোর্ড এবং সডি। রাদারফোর্ড এবং সডি হলো কি দিছেন? সূচকীয় সূত্র। ঠিক আছে? এখন এই সরণ সূত্র কি? সরণ সূত্র হলো 2 ধরনের। একটা হলো আলফা বিঘটন সূত্র আর একটা হলো বিটা বিঘটন সূত্র। এখন তোমরা বলো তো, এই যে আলফা কণা নির্গমন আর বিটা কণা নির্গমন যেগুলো দেখাইছি, এই দুইটাই ছিল কি? আলফা বিঘটনের সূত্র এবং বিটা বিঘটনের সূত্র।
তাহলে আমার তো মনে হয় সূত্র দুইটাই ক্লিয়ার তোমাদের কাছে। এবার আসি রাদারফোর্ড সর্ডির যেটা সূচকীয় সূত্র। এই সূচকীয় সূত্রটা কি? সেটা হলো কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো হলো। হ্যাঁ, তেজস্ক্রিয় অবক্ষয় কি সূচকীয় সূত্র? ইয়েস, তেজস্ক্রিয় অবক্ষয়ের সূত্রই হলো সূচকীয় সূত্র। এখানে খেয়াল করো, মাইনাস dn বাই ডিটি সমানুপাতিক n, অর্থাৎ তোমার যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো খেয়াল রাখবা যে অক্ষত পরমাণুর সমানুপাতিক হলো যেটা তেজস্ক্রিয় ভাঙনটা। এই সূচকীয় সূত্রটা রাদারফোর্ড সর্ডি কত সালে দিয়েছেন? 1902 সালে দিয়েছেন। খেয়াল রাখবা, সালটা একটু খেয়াল রাখবা। এখন আসি, এই তেজস্ক্রিয় ক্ষয় অবক্ষয়ের সূত্র থেকে কিছু জিনিসের ধারণা পাওয়া যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবকের একক কি? পরীক্ষায় আসে। অবক্ষয় ধ্রুবকের একক কি? অবক্ষয় ধ্রুবকের একক হলো পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার। অবক্ষয় ধ্রুবকের একক কি? পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার। আর অর্ধায়ু বা অর্ধায়ু, আরেকটা আছে তোমার হলো গড়ায়ু। এই দুইটার একক হলো কি হবে? আয়ুর একক কখনো ইনভার্স হয় না, অর্থাৎ সেকেন্ড, ডে অথবা ইয়ার যেটা হয়। ঠিক আছে, গড় আয়ুর একক বা অর্ধায়ুর একক। পরীক্ষায় আসে বিভিন্ন পরমাণুর অর্ধায়ুর মান আসে, যেমন ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর, রেডনের অর্ধায়ু কত বছর, কত দিন, এগুলো আসে। ইউরেনিয়ামের অর্ধায়ু টি হাফ, ইউরেনিয়ামের অর্ধায়ু হলো 450 কোটি বছর। আর যদি বলি আমরা রেডনের, রেডনের অর্ধায়ু কত? রেডনের টি হাফ হলো 4 দিন। তবে 4 দিন যদি অপশনে না থাকে 3.82 ডেজ এটাও দিবা, ঠিক আছে, যেটা থাকে অপশনে। অর্ধায়ুর সাথে গড়ায়ুর কি সম্পর্ক? অর্ধায়ুর সাথে গড়ায়ু হলো সমানুপাতিক সম্পর্ক। তো সম্পর্কটা হলো টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ইন্টু টাও। এখন টাও টাও এবং টি হাফ এর যদি আবার অনুপাত করো তাহলে কত আসতেছে? 1/0.693। যেহেতু 1/1টা বড়, তাহলে আনসারটা একের চেয়ে বেশি আসবে এবং মানটা আসে 1.44। 1.44। বুঝা গেছে কথাটা? অর্ধায়ু এবং গড়ায়ুর সম্পর্ক তাহলে এতটুকুই। এখন আসি আমরা পরীক্ষায়, এগুলা থেকে প্রায় সময় প্রশ্ন আসে যে কোনো পরমাণুর এতটুকু ভাঙলে কি হবে। একটা প্রশ্ন তোমাদেরকে আমি দেখাই যে প্রশ্ন কি আসতে পারে। সেটা হলো, ধরো পরীক্ষায় উল্লেখ আছে যে কোন একটা পরমাণুর 10 দিনে ধরো অর্ধায়ু হলো, কোন একটি পরমাণুর অর্ধায়ু হলো, অর্ধায়ু আর কি, কোন একটি পরমাণুর অর্ধায়ু 10 দিন। তো বলা হচ্ছে যে 30 দিন পরে 30 দিন পরে 1 কেজি কোনো বস্তুর কতটুকু অবশিষ্ট থাকে। ঠিক আছে, এই ধরনের একটা প্রশ্ন আসে। তো এই ধরনের প্রশ্নে গামা, ল্যামডা এগুলা বের করতে করতে অনেক সময় লেগে যায়। তো আমরা দেখো, কোন পরমাণুর অর্ধায়ু হলো 10 ডেজ। তার মানে কি, ধরো তোমারে 1 কেজি বস্তু দিল, বলছে 30 দিন পরে 1 কেজি বস্তুর কতটুকু থাকবে। তাহলে খেয়াল করো, 1 কেজি থেকে অর্ধেক মানে হাফ কেজি হতে তার সময় লাগে 10 দিন। তাহলে চিন্তা করো, হাফ কেজির অর্ধেক মানে কত? 1/4 কেজি। তাহলে 1/4 কেজি হতে তার আরো কতদিন লাগবে? 10 দিন। 1/4 কেজির অর্ধেক মানে কত? 1/8 কেজি। তাহলে 1/8 কেজি হতে তার আরো কয়দিন লাগবে? 10 দিন। বুঝা গেছে জিনিসটা? তাহলে টোটাল দেখো তো কতদিন? 10 যোগ 10 যোগ 10, তাহলে কতদিন? 30 দিন। তাহলে 30 দিনে পরে অবশিষ্ট থাকতেছে কতটুকু? ক্লিয়ার জিনিসটা? এই ধরনের অঙ্কগুলা করবা, করার পরে দেখবা পারো কিনা। আমার মনে হয় না আটকাবা, কারণ অঙ্কগুলা এত কঠিন না। তারপরে তোমাদেরকে আহ আরো দুই একটা দেখাই। সেটা হলো, ধরো বললো একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু
একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.8 ডেজ। 5.4 ডেজ পরে মৌলটি 5.4 ডেজে মৌলটির কতটুকু ক্ষয়প্রাপ্ত হবে? দেখো এখন আর কিন্তু অবশিষ্ট থাকে বলি নাই, মৌলটির কতটুকু ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে ক্ষয়প্রাপ্ত হবে মানে সেটা বের করতে হলে প্রথমে দেখো অর্ধায়ু হলো 1.8 ডেজ। অর্ধায়ু কত? 1.8 ডেজ। অর্থাৎ যদি শুরুতে যদি 1 থাকে, 1.8 ডেজ পরে হয়ে যাচ্ছে হাফ। তাহলে পরের পরের 1.8 ডেজ হয়ে যাবে কত? 1/4। পরের 1/8 ডেজ হয়ে যাচ্ছে কত? 1/8। তাহলে 18 18 18 3 18 কত? 54, মানে 5.4 ডেজ। তার মানে 5.4 ডেজ পরে অবশিষ্ট আছে 1/8। তাহলে শুরুতে ছিল 1, তাহলে 1 থেকে 1/8 গেলে কত ক্ষয়প্রাপ্ত হয়েছে? 7/8 অংশ কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। যদি বলে অবশিষ্ট তাহলে এতটুকু, আর যদি বলে ক্ষয়প্রাপ্ত তাহলে 1 থেকে মাইনাস করতে হবে। বোঝা গেছে? কেউ যদি চাও কেউ যদি চাও তোমরা নিজেদের সূত্র ব্যবহার করে করবা, তাও করতে পারো, এটা নিয়ে কোনো মানে নাই। তবে তবে এই কাজটা সেই করবে যে দুনিয়ার সবচেয়ে বোকা, সেই এই কাজটা করবে, কারণ এত সহজ জিনিস পেলে আমার মনে হয় না কঠিন জিনিসের দিকে যাওয়ার কোনো দরকার আছে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, কোন একটা তেজস্ক্রিয় মৌলের ধরো গড় আয়ু 1 বছর। কোন তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর, তাহলে অর্ধায়ু কত হবে বলো তো দেখি? অর্ধায়ু কত হবে? অর্ধায়ুর সাথে গড় আয়ুর সম্পর্ক কি দেখালাম? 0.693 টাও। তাহলে 0.693 ইন্টু 1, তাহলে অর্ধায়ু কত? 0.693 বছর। একদম সহজ, এটাও পরীক্ষায় আসছে একবার। ঠিক আছে? এরকম মেডিকেল পরীক্ষায় আসে প্রশ্নগুলা। তোমার কি মনে হয় এই প্রশ্নগুলোর জন্য কোনো টিচার দরকার? আমি তো প্রায় সময় বলি যে মেডিকেল এডমিশন টেস্টে যারা এইচএসসি তে হলো সুপার সিরিয়াসলি পড়াশোনা করছে, তারা হলো মেডিকেল এডমিশন টেস্টে হলো পড়াশোনাটা তাদের জন্য একদম ইজি, একদম ইজি। আচ্ছা, এখন আসি আমরা রাসায়নিক বিক্রিয়া এবং তেজস্ক্রিয় বা নিউক্লিয় বিক্রিয়া, এই দুইটার হিসাবে। রাসায়নিক বিক্রিয়ার শক্তি হিসাব করা হয় কি দিয়ে? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি হিসাব করা হয় ইলেকট্রন ভোল্ট এককে। আর নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি হিসাব করা হয় মেগা ইলেকট্রন ভোল্ট এককে। নিউক্লিয় বিক্রিয়া কি আছে? ফিউশন এবং ফিশন বলছিলাম, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফিউশন এবং ফিশন এই দুইটা আলোচনায় আমরা প্রথমে চলে যাই। ফিউশন ফিউশন মানে ছোট ছোট নিউক্লিয়াস মিলে যখন বড় একটা নিউক্লিয়াস তৈরি হয়, সেটাকে বলা হয় ফিউশন। আর যখন বড় একটা নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় ফিশন। এই যে ফিউশন এবং ফিশন, এই দুইটার মধ্যে পার্থক্য, মূল পার্থক্য এখানে। এবার আসি, ফিউশন কোথায় ঘটে? ফিউশনটা ঘটে সূর্যে, আর ফিশনটা ঘটে হলো তোমার আহ চুল্লিতে, নিউক্লিয়ার চুল্লি যেগুলো আছে এগুলাতে। অর্থাৎ আমরা নিউক্লিয়ার চুল্লিতে যে পারমাণবিক বোমা তৈরি করা হয়, এই পারমাণবিক বোমা তৈরির সময় কোন বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়? সেটা হলো ফিশন বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়। তাহলে ফিশন বিক্রিয়ায় পারমাণবিক বোমা তৈরি করা হয়। ফিউশনও ঘটানো যায়, তবে ফিউশন ঘটানোর জন্য সূর্যের মতো তাপমাত্রা দরকার। সেই তাপমাত্রাটা কত? 10⁸8 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা মূলত নর্মালি ইউজ করা হয় না। এটা শুধুমাত্র ইউজ করা হয় যখন হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, বা উদ্যোজান, যেটা বলা হয় উদজান বোমা তৈরি করা হয়। তখন হলো তোমার কি করা হয়? এই হাইড্রোজেন বোমা বা উদ্যান বোমা তৈরির সময় তোমার ফিউশন বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়। তো ফিউশন বিক্রিয়ার একটা উদাহরণ কি? সেটা হলো 4টা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস মিলে যখন একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে, তখন সেটা হলো একটা ফিউশন বিক্রিয়া। এই ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির মান হলো 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। আর ফিউশন বিক্রিয়াটা নিউক্লিয় চুল্লিতে ঘটে। এই ফিউশন বিক্রিয়ায়
মূলত বড় নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করা হয় এবং প্রতিটা আঘাতে গড়ে আড়াইটা করে নিউট্রন উৎপন্ন হয়। এই আড়াইটা নিউট্রন পরে আরো আড়াইটা নিউক্লিয়াসকে আঘাত করবে, এরকম ধীরে 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 ক্রমান্বয়ে চলতেই থাকবে এই বিক্রিয়াগুলা। এগুলারে চেইন বিক্রিয়া বলা হয়। এই জন্য এই চেইন বিক্রিয়া ফিশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির মানও এই জন্য অনেক বেশি এবং এই মানটা হলো 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এই বিক্রিয়া শুরু করেন কে? ফার্মি। তার বিক্রিয়া শুরু করলো কিন্তু তিনি কিন্তু আবিষ্কার করে নাই। আবিষ্কার হলো এই যে তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোর আবিষ্কারক যদি বলা হয় কাউকে, সেটা হলো অটো হান। অটো হান হলো আবিষ্কারক। অটো হানের সহযোগী ছিল দুইজন, স্ট্রসম্যান এবং মাইটনার। স্ট্রসম্যান এবং মাইটনার ছিল তার সহযোগী। স্ট্রসম্যান এবং মাইটনার ছিল তার সহযোগী। একটা ছোট্ট এমসিকিউ সাথে জেনে রাখো, সেটা হলো ইউরেনিয়ামের নিউক্লিয়াসের স্থায়িত্বকাল খুবই কম, 10⁻⁻12 সেকেন্ড। তেজস্ক্রিয় মৌল, এটার নিউট্রন দ্বারা আঘাত করলে এটা চলতেই থাকে। হ্যাঁ, প্রতিটা নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি কত? প্রতিটা নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি লিখে রাখো 8 মেগা ইলেকট্রন ভোল্ট। প্রতিটা নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি কত? 8 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন এই যে তেজস্ক্রিয়তা, ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা দেখায়, এই ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার চেয়ে রেডিয়ামের তেজস্ক্রিয়তা অনেক বেশি। রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার চেয়ে 10 লক্ষ গুণ বেশি। কত গুণ বেশি? 10 লক্ষ গুণ বেশি। 1 কেজি ইউরেনিয়াম থেকে ফিশন প্রক্রিয়ায় কি পরিমাণ শক্তি পাওয়া যায়? 8.2 ইন্টু 10⁻13 জুল। মনে থাকবে? নিউক্লিয় বিক্রিয়ায় কি কি সংরক্ষিত থাকে? এবার এগুলো একটু লিখে ফেলো। নিউক্লিয় বিক্রিয়ায় যা যা সংরক্ষিত থাকে। নিউক্লিয় বিক্রিয়ায় সংরক্ষিত থাকে নিউক্লিয়র সংখ্যা, তড়িৎ আধান, ভর শক্তি, টোটাল যে ভর শক্তি সেটা, ভরবেগ, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, দুইটাই সংরক্ষিত থাকে, খেয়াল রাখবা। তারপর হলো আইসোটোপিক স্পিন, আরেকটা ছিল সমতা। এই কয়টা জিনিস হলো তোমার নিউক্লিয় বিক্রিয়ায় কি থাকে? সংরক্ষিত থাকে। মনে থাকবে? নিউক্লিয় বিক্রিয়ায় কি কি সংরক্ষিত থাকে। এখন নিউক্লিয়ন সংখ্যাটা কি? এটা দেখো 23 হিলিয়াম, 23 ধরো x দিলাম, 23x11 ধরো, এটা একটা দিলাম। এটার মধ্যে একটু খেয়াল করো, 23x11 যেটা আছে এখানে বলতো এই মৌলটার নিউক্লিয়ন সংখ্যা কোনটা? এই যে উপরে যেটা দেখতেছো 23, এটা হলো নিউক্লিয়ন সংখ্যা। এটা হলো কি? নিউক্লিয়ন সংখ্যা। মনে থাকবে? নিউক্লিয়ন সংখ্যা, এটা কিন্তু খেয়াল রাখবা। বুঝছো? তো পরীক্ষায় এভাবে আসে। অথবা আরেকটা এমসিকিউ থাকতে পারে 235 ইউরেনিয়াম 92 পরমাণুর, দেখি কে পারো এটা। এভরিওয়ানে দিও না মেসেজ, আমারে দিও, নাহলে আমি বুঝতে পারবো না যে কে ভুল করতেছে। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন কতটি থাকে? দেখি কে কে পারবা। তারিন আনসার দিছে 92। দেখি কার আনসার কত আমি একটু বলবো। তৌকির আনসার দিছে 92, মাসুমা আনসার দিছে 92, ভূষণ 92, স্বচ্ছ 92, আচ্ছা সার্জিল 92, ভেরি গুড। সোহা 92, নুজহাত আঞ্জুম মিথিলা 92, নৌরিন 92, আচ্ছা তারপর হলো তোমার জান্নাতুল আলিশা 92, শিমলা 92, সীমা আক্তার 92, উম্মে হাবিবা 92, নৌরিন 92। আচ্ছা বেশ 92 পেলাম, তাই না? এখন দেখো মুন্নাও দিল শেষ পর্যন্ত 92 আনসার।
রাফি 143 আনসার দিছে। তো এবার খেয়াল করো, নিউক্লিয়াস। একটু আগে কি পড়ছিলাম যে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকতে পারে না? ইলেকট্রন থাকতে পারে না। তার মানে ইউরেনিয়াম আবার কে? যে বিশেষ কি ক্ষমতা, সেই কি ডোনাল্ড ট্রাম্প? না। তার মানে তার নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। ইলেকট্রন সংখ্যা কত? 0। মনে রাখবা যে নিউক্লিয়াসে যদি এরকম প্রশ্ন থাকে তাহলে খেয়াল রাখবা যে ইলেকট্রন কত? 0। তাহলে একটু খেয়াল করে আনসার করলে হয়ে যাবে। এগুলো আসলে খুব কঠিন কিছু না। তো শেষ। তাহলে এই জিনিসটা প্রশ্ন পড়বা, তোমাদেরকে আমি একটা ভিডিওতে দিছিলাম, মনে আছে? যে বলছিলাম তোমরা প্রশ্ন পড়ার আগে যদি আনসার দিয়ে দাও তাহলে সেই আনসার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হুম। এটা যত প্রশ্ন দেখবা তত ক্লিয়ারলি বুঝতে থাকবা, ঠিক আছে? তো প্রশ্ন যত ক্লিয়ারলি পড়বা তত বুঝবা, প্রশ্ন না পড়লে বুঝবা না। তাহলে চ্যাপ্টার এটুকু পর্যন্তই, তোমরা ভালো করে পড়বা। আর তোমাদেরকে একটাই, এটা প্রশ্নটা করার একটাই কারণ, পুরানরা এটা দেখছে একবার, তোমরা যারা নতুন আছো তাদেরকে বলার একটাই কারণ যে সমতা ছিল, সমতা। তোমাদের এখানে একটাই জিনিস হলো, সেটা হলো প্রশ্নটা হলো যে ভালো করে পড়ার জন্য প্রশ্নটা পড়বা, তাহলে অনেক কিছু জান